তাহলে কি হচ্ছে যে ট্র্যাজিক হিরো অর ট্র্যাজিক প্রোটাগনিস্ট, তার ক্ষেত্রে কি ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে যে সে কি করছে যে সে যেটা বললাম সে অর্ডিনারি ক্যারেক্টার নয়, আবার এক্সট্রাঅর্ডিনারিও নয়। ঠিক আছে, এই দুটো কথা কিন্তু মনে রাখতে হবে। হি ইজ নট অ্যান অর্ডিনারি পার্সন and at the same time he is not also extraordinary। ঠিক আছে, তাহলে সে কিরকম, যে সে কিন্তু আরেকটি দিক থেকে যদি আমরা দেখি যে মানে গ্রিক ট্র্যাজেডির ক্ষেত্রে সেটা হচ্ছে সে কিন্তু রয়্যাল ফ্যামিলিতে বিলং করে। মানে কোনো অর্ডিনারি পার্সনের মতন নয়, মানে either he belongs to a royal family or he is a great warrior। ঠিক আছে, কিন্তু আবার সে পারফেক্ট ক্যারেক্টারও নয়, মানে তাকে আমরা পারফেক্ট বলতে পারবো না। মানে হি ইজ নট উইদাউট ফলস, দ্যাট মিনস হি হ্যাজ ওয়ান অর মেনি ফলস, জাস্ট লাইক অর্ডিনারি পার্সন, অ্যান অর্ডিনারি পার্সন। তাহলে কি হচ্ছে, অর্ডিনারি পার্সনের মতন তার ফলস রয়েছে, যদিও সে একজন সাধারণ মানুষের মতন নয়, কারণ সে একজন ওয়ারিয়ার, বা সে একজন কিং, বা সে একজন প্রিন্স। কিন্তু আবার কি হচ্ছে, অর্ডিনারি পার্সনের মতন তার কিছু ফল্টসও আছে। ঠিক আছে, এই ফল্টস গুলো তাকে কি করা হচ্ছে যে যদিও সে একজন সুপিরিয়র কাইন্ড অফ পার্সনেজ, কিন্তু তার মধ্যে এই যে ফল্ট, সেই ফল্টটা তাকে কি করছে, একজন সাধারণ মানুষ বা অর্ডিনারি পার্সনের মতন তাকে মানে অডিয়েন্সের কাছে তাকে একজন সাধারণ মানুষের মতন মনে হচ্ছে যখন তার এই ফল্টসটা যখন প্রকট হচ্ছে। বুঝা গেল? তাহলে আমরা দেখছি যে এই ট্র্যাজিক হিরো বা ট্র্যাজিক যে ক্যারেক্টার, ট্র্যাজিক প্রোটাগনিস্ট, এই যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টার মধ্যে কিন্তু একটা ব্লেন্ডিং রয়েছে, একটা মিশ্রণ রয়েছে। কোনো ক্ষেত্রে সে এক্সট্রাঅর্ডিনারি, আবার কোনো ক্ষেত্রে সে খুব অর্ডিনারি। সেই জন্য কি বলা হচ্ছে যে এই ধরনের ক্যারেক্টারকে কি বলা হচ্ছে, যেটা অ্যারিস্টটল তার পোয়েটিক্স যে গ্রন্থটি, পোয়েটিক্স, যেখানে তিনি ট্র্যাজেডি সম্পর্কে হাইলাইট করেছেন, ট্র্যাজেডি সম্পর্কে আলোকপাত করেছেন, সেখানে তিনি বলছেন যে এই ট্র্যাজিক হিরো কি, একজন ইন্টারমিডিয়েট কাইন্ড অফ পার্সনেজ, অ্যান ইন্টারমিডিয়েট কাইন্ড অফ পার্সনেজ, অর্থাৎ সে একজন মধ্যবর্তী জায়গায় সে বিলং করে। মানে হি ইজ নট preeminently virtuous and he is not preeminently vicious। মানে সে যে মারাত্মক রকমের যে সৎ মানুষ তাও নয়, আবার সে যে ভীষণ রকমের খারাপ মানুষ তাও নয়। তাহলে একজন মধ্যবর্তী মানুষ, মানে দোষে গুণে মিলিয়ে একজন মানুষ, কিন্তু একেবারে কিন্তু সে অর্ডিনারিও নয়, কারণ তাকে আমরা দেখবো যে সে একজন ওয়ারিয়ার, হি ইজ এ গ্রেট হিরো, or he is a king, or he is a prince, or he has a great understanding about life, যে সে জীবনকে অনেক গভীরভাবে বোঝে, এবং তার জীবনের যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সটা কিন্তু একজন সাধারণ মানুষের মতন নয়। তাহলে আমরা দেখছি যে যেটাকে বলা হচ্ছে ইন্টারমিডিয়েট কাইন্ড অফ পার্সনেজ, এই কথাটি বলা হয় ট্র্যাজিক হিরো সম্পর্কে। ইন্টারমিডিয়েট কাইন্ড অফ পার্সনেজ, এবং তার মধ্যে ফল্টস গুলো কি থাকে, যেটা বললাম যে ফল্টস এর মধ্যে একটি ফল্ট হচ্ছে যে হিউব্রিস, HUBRIS। এই হিউব্রিস কথাটার মানে হচ্ছে যে এক্সেসিভ সেন্স অফ প্রাইড, এক্সেসিভ সেন্স অফ প্রাইড, মানে অতিরিক্ত দম্ভ। এটা কিন্তু আমরা দেখব যে গ্রিক ট্র্যাজেডিতে অনেক ট্র্যাজিক হিরোর মধ্যে কিন্তু এই ফল্টটা রয়েছে। এই যে ট্র্যাজিক হিরোর মধ্যে যে ফল্ট থাকে, এই ফল্টটাকে কি বলা হয়, ট্র্যাজিক ফল্ট, ট্র্যাজিক ফ্ল, FLAW।
ট্র্যাজিক ফ্ল, ঠিক আছে, এই কথাটা মনে রাখবে, ট্র্যাজিক ফ্ল। তাই যে ট্র্যাজিক ফ্ল সেটা কি, যে ট্র্যাজিক হিরোর মধ্যে দেখা যায় যে বিশেষ কোনো একটি ত্রুটির কারণে, ফল্টের কারণে কি হয়, যে তার ফল হয়, অর্থাৎ পতন হয়, যেটাকে আমরা বলছি ট্র্যাজিক ফল। বুঝে গেল? তাহলে মেবি হি ইজ এ নোবেল ফিগার, বাট ডিউ টু সাম ফল্ট which is within his nature, যার ফলে কি হয় যে he at the end of the play suffers, বুঝলেন? তাকে অনেক যন্ত্রণা সম্মুখীন হতে হয়, and the play ends with the destruction of that tragic hero, or the fall of that tragic hero. তো যখন এরকম একটি নোবেল ক্যারেক্টার, সেই নোবেল ক্যারেক্টারের যখন পতন হয়, তার যখন ট্র্যাজিক ফল হয়, তখন কি হয় যে যেহেতু ওই চরিত্রটাকে আমরা একটু অন্য নজরে দেখছি, কারণ তাকে যখন আমরা দেখছি যে হি ইজ এ গ্রেট হিরো, হি হ্যাজ এ বিগ হার্ট, হি ইজ এ নোবেল ফিগার, great warrior, or he has a very serious understanding about life, very philosophic bent of mind, সে সব কিছুকে নিয়ে অনেক গভীরভাবে ভাবে, সে জীবনকে অনেক গভীরভাবে দেখেছে, তার জীবনের এক্সপিরিয়েন্স গুলো অনেকটাই অন্যরকম। সেরকম একটি চরিত্রের যখন পতন হয়, তখন কি হয় যে অডিয়েন্স, মানে যারা নাটকটি দেখছে, তখন কি হয়, সেই ট্র্যাজিক হিরোর প্রতি তাদের একটা প্রচন্ড করুণার ভাব তৈরি হয়, যেটাকে বলা হচ্ছে পিটি, একটা সেন্স অফ পিটি তৈরি হয়। বুঝলেন? ভীষণ রকমের একটা করুণার উদ্রেক ঘটে, যে তাদের মনে হয় যে এত ভালো একটি চরিত্র, এত ভালো একটি মানুষ, তার এরকম পতন হলো। যদিও তার একটি ত্রুটি আছে, যে ত্রুটিটার কারণে তার পতন হচ্ছে, কিন্তু সেই ত্রুটিটা কিন্তু অতটা প্রকট নয়, মানে সেটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই যেটা কি হয়, অজান্তে হয়, মানে সে কিন্তু তার এই ত্রুটি সম্পর্কে খুব একটা সচেতন নয়। বুঝে গেল? তাহলে ট্র্যাজিক ফ্লটা হচ্ছে এমন ধরনের একটি ফ্ল, মানে এমন ধরনের একটি ত্রুটি, যে ত্রুটির জন্য কিন্তু সেই চরিত্রটি ততটা দায়ী নয়, মানে তার পতন হয় খুব ভয়ঙ্কর, এবং সেই ভয়ঙ্কর পতনের ততটা কিন্তু যোগ্য সে নয়। অর্থাৎ কি বলা হচ্ছে, যে ট্র্যাজিক প্রোটাগনিস্টের যে ট্র্যাজিক ফল হয়, he suffers pain, but this suffering is actually undeserved, মানে সেটাকে ডিজার্ভ করে, অর্থাৎ যতটা না তার দোষ, তার থেকে অনেক বেশি সে সাফার করে। বুঝা গেল? যার ফলে কি হয়, যে অডিয়েন্সের মধ্যে একটি করুণার উদ্রেক ঘটে, সেন্স অফ পিটি। কারণ অডিয়েন্সের মনে হয় যে সে যতটা সাফার করছে, সে যতটা পানিশড হচ্ছে, ততটা সে কিন্তু দায়ী নয়। যে এমন একটি নোবেল ক্যারেক্টার, এমন একটি সাবলাইম ক্যারেক্টার, সাবলাইম বলা হয়, নোবেল, নোবেল অর সাবলাইম, তাহলে এমন একটি সাবলাইম ক্যারেক্টার, তার এরকম ট্র্যাজিক ফল হচ্ছে, যার জন্য কিন্তু সে ততটা দায়ী নয়, বা ততটা কষ্ট সে ডিজার্ভ করে না। বোঝা গেল? ট্র্যাজিক প্রোটাগনিস্টের ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং সেই কারণেই কি হচ্ছে, সেই ট্র্যাজিক প্রোটাগনিস্টের প্রতি অডিয়েন্সের একটা ভীষণ রকম করুণা তৈরি হচ্ছে, একটা সেন্স অফ পিটি, তাকে সবাই পিটি করছে। বোঝা গেল? এবং একই সঙ্গে কি হচ্ছে, যে যখন তাকে অডিয়েন্স পিটি করছে, করুণা করছে, তখন আবার তার মধ্যে, মানে অডিয়েন্সের মধ্যে একটা সেন্স অফ ফিয়ার, মানে ভয়ও তৈরি হচ্ছে। কেন ভয় তৈরি হচ্ছে? কারণ তার মনে হয় যে এমন একটি মহান চরিত্রের যদি এরকম পতন হয়, তাহলে আমাদেরও কিন্তু এরকম পতন হতে পারে, বিকজ উই আর অল অর্ডিনারি পিপল।
and we all we are all full of faults. Okay, so human beings তারা কি হয় যে they are always they are all full of faults, they are not perfect, যেটাকে শেক্সপিয়ার বলছিলেন যে ম্যাকবেথ নাটকে তিনি বলছেন যে উই আর অল ইয়াং ইনডিড, যে আমরা যতই পারফেক্টলি কাজ করার চেষ্টা করি না কেন তার মধ্যে ত্রুটি থেকেই যায়, এবং সেটাই আমাদের ডিস্ট্রাকশনের কারণ হয়, এবং ট্র্যাজিক প্রোটাগনিস্টের ক্ষেত্রে সেই ডিস্ট্রাকশনটা আর কি সেটা খুব সিভিয়ার হয়, যার কারণে কি হয় যে অডিয়েন্সের মধ্যে একটা সেন্স অফ পিটি গ্রো করে, সেন্স অফ পিটি অ্যান্ড ফিয়ার, কারণ তাদের মনে হয় যে এই ধরনের সাফারিং হয়তো আমাদের জীবনেও আসতে পারে, কারণ যে ট্র্যাজিক প্রোটাগনিস্ট এই সাফারিং এক্সপিরিয়েন্স করছেন তিনি কিন্তু আমাদের মতনই একজন মানুষ। বুঝে গেল? এই যে আমি ব্যাখ্যা করছি ট্র্যাজিক প্রোটাগনিস্ট বা ট্র্যাজিক হিরোর যে বৈশিষ্ট্যগুলো, এগুলো কিন্তু আমার কথা নয়, এগুলো প্রত্যেকটাই কি হচ্ছে অ্যারিস্টটলের তার যে পোয়েটিক্স। বুঝলেন? অ্যারিস্টটল কি করেছিলেন, তিনি যে গ্রিক ট্র্যাজেডি গুলো এসকাইলাস, সফোক্লিস আর ইউরিপিডিস এদের যে নাটকগুলো, এই নাটকগুলো বিশ্লেষণ করে তিনি ট্র্যাজিক ক্যারেক্টার গুলো কেমন হয় সেই বিষয়ে তিনি আলোকপাত করেছিলেন তার পোয়েটিক্স গ্রন্থে, খুব বিখ্যাত একটি গ্রন্থ, যেটা ওই যে গ্রিক এজে লেখা আর কি। তা কি হচ্ছে যে এই গ্রন্থটা এটা কিন্তু মানে ভার্সে লেখা, মানে হচ্ছে যে কাব্যে লেখা। তো যাই হোক, সেই গ্রন্থে যে যার কারণটার নাম পোয়েটিক্স, পোয়েটিক্স কথাটার মানে হচ্ছে যে আর্ট অফ পোয়েট্রি। অ্যারিস্টটলের এই পোয়েটিক্স হচ্ছে যে প্রথম গ্রন্থ যেটাতে সাহিত্য নিয়ে আলোচনা করা হয়, সাহিত্য নিয়ে আলোকপাত করা হয়, যেটাকে আমরা বলি সাহিত্য সমালোচনা, অর্থাৎ লিটারেরি ক্রিটিসিজম। বুঝা গেল? লিটারেরি ক্রিটিসিজম অর্থাৎ সাহিত্য সমালোচনা। তো অ্যারিস্টটল হচ্ছেন যে সেই সাহিত্য সমালোচনার পায়োনিয়ার। He was the first person to introduce literary criticism. এবং সেখানে তিনি এই ট্র্যাজিক হিরোর এই বৈশিষ্ট্যগুলো নিয়ে মানে আলোকপাত করেছেন, তিনি ফোকাস করেছেন এই বিষয়টার উপরে। তাহলে ট্র্যাজিক প্রোটাগনিস্ট কেমন হয় সেটা সম্পর্কে আমরা জানলাম, ট্র্যাজিক ফ্ল কি সেটা আমরা জানলাম, ট্র্যাজিক ফ্ল নিয়ে আমরা বললাম, আলোচনা করলাম। ট্র্যাজিক ফ্লর আবার এটা গ্রিক ল্যাঙ্গুয়েজে তাকে সেটাকে কি বলা হয় জানো কি? ট্র্যাজিক ফ্ল জানো না? ট্র্যাজিক ফ্লকে কি বলা হয়? হ্যাঁ, হ্যামারশিয়া। হ্যামারশিয়া, HAMARTIA, হ্যামারশিয়া বা হ্যামারতিয়াও বলা হয়। তুমি যদি গ্রিক প্রোনাউন্সিয়েশন করো তাহলে হ্যামারতিয়া, আর তুমি যদি ইংলিশ প্রোনাউন্সিয়েশন করো তাহলে হ্যামারশিয়া। তাহলে হ্যামারশিয়া হচ্ছে যে যেটা বললাম যে যেটাকে বলা হচ্ছে ট্র্যাজিক ফ্ল। যদিও ওটা নিয়ে এরকম পরবর্তী ক্ষেত্রে এরকম কিছু আলোচনা আছে যেখানে হ্যামারশিয়া ট্র্যাজিক ফ্লকে আলাদা করা হচ্ছে, যাই হোক সেদিকে আমরা যাচ্ছি না, আমরা মূলত দুটোকে একই ধরে নিচ্ছি। তো হ্যামারশিয়া আর ট্র্যাজিক ফ্ল বলতে সেটাই বোঝানো হচ্ছে যে ট্র্যাজিক হিরোর মধ্যে এমন কোনো ত্রুটি যেই ত্রুটিটা হচ্ছে অতটা মারাত্মক নয়, যেটা আমি বললাম যে হয়তো হিউব্রিস মানে অহংকার। তাহলে অহংকার এই ত্রুটিটা কিন্তু সব মানুষের মধ্যেই থাকে, সেটা ট্র্যাজিক প্রোটাগনিস্টের মধ্যেও রয়েছে, এবং সেই ত্রুটিটা সম্পর্কে সে খুব একটা সচেতন নয়, এবং সেই অহংকারের কারণে সে দেখা যায় যে কোনো একটা ভুল করে বসে, এবং সেই কারণে তার পতন হয়। বুঝে গেল? হিউব্রিস যেটাকে বললাম, হিউব্রিস খুব ইম্পর্টেন্ট একটি যে ট্র্যাজিক ফ্ল, যেটা গ্রিক ট্র্যাজেডিতে ভীষণ রকম ভাবে আমরা দেখি। তাহলে ট্র্যাজিক হিরো কি আমরা জানলাম, ট্র্যাজিক ফ্ল কি জানলাম, যেটাকে আমরা হ্যামারসিয়া বলছি। আমরা জানলাম যে ট্র্যাজিক ফল
কি হয়, মানে ট্র্যাজিক ফলটা কিভাবে হয় সেটা আমরা জানলাম। এবং আরেকটি বিষয় সেটা হচ্ছে যে ট্র্যাজেডিতে কি হয় যে at the end of the tragedy কি হয় যে the tragic protagonist he um, comes to or comes across a very serious understanding about life, or a kind of a discovery about a very important truth about life. জীবন সম্পর্কে সে একটা খুব গুরুত্বপূর্ণ সত্যকে সে আবিষ্কার করে। তাহলে এই যে সত্যের আবিষ্কার ট্র্যাজিক প্রোটাগনিস্টের ক্ষেত্রে, যেটাকে কি বলা হয়, অ্যানাগনরিসিস। অ্যানাগনরিসিস অ্যানাগনরিসিস বোঝা গেল? তাহলে অ্যানাগনরিসিস মানে হচ্ছে যে সাডেন ডিসকভারি অফ ট্রুথ অন দ্য পার্ট অফ দ্য ট্র্যাজিক প্রোটাগনিস্ট। ঠিক আছে, অ্যানাগনরিসিস। এবং এই অ্যানাগনরিসিস যখন হয়, মানে যখন ট্র্যাজিক হিরো হঠাৎ করে তার জীবনের নানা এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যেতে যেতে যখন সে জীবন সম্পর্কে একটি কঠিন সত্য সে যখন তার যখন উপলব্ধি হয় আর কি, অর্থাৎ যখন ট্র্যাজিক নলেজ, ইংলিশ যদি আমরা ট্রান্সলেট করি তাহলে সেটাকে কি বলা হচ্ছে, ট্র্যাজিক নলেজ। আর যদি গ্রিক ভাষায় বলি তাহলে সেটা হচ্ছে যে অ্যানাগনরিসিস। যখন তার অ্যানাগনরিসিস হচ্ছে তখন কি হয় যে তার জীবনে একটা পুরোপুরি একটা সাডেন চেঞ্জ আসে, যেটাকে বলা যায় টার্ন অফ ইভেন্টস। হঠাৎ করে তার জীবনের মোড়টা ঘুরে যায়, মানে যেটাকে আমরা বলি যে মানে একটা রাইজিং অ্যাকশন চলতে থাকে, মানে ট্র্যাজিক প্রোটাগনিস্টের জীবনে নানান পজিটিভ ঘটনা ঘটতে থাকে এবং তার জীবনে একটা প্রোগ্রেস হতে থাকে। এই হতে হতে যখন এই ট্রুথটাকে সে যখন ডিসকভার করে তখন কি হয় যে হঠাৎ করে তার পতন হয়। তাহলে এইভাবে রাইজিং অ্যাকশনটা চলতে থাকে, মানে আস্তে আস্তে ঘটনার পরম্পরা এটা চলতে থাকে। রাইজিং অ্যাকশন মানে গ্রাফ, তার জীবনের গ্রাফটা আস্তে আস্তে যেটা ঊর্ধ্বমুখী হয়। এবং যখন এই অ্যানাগনরিসিস আসে তখন কি হয়, তার ট্র্যাজিক ফল হয়। হ্যাঁ, রাইজিং অ্যাকশন এবং তারপরে হয় ফলিং অ্যাকশন। তাহলে অ্যানাগনরিসিসের পরেই কি হয় যে ট্র্যাজিক প্রোটাগনিস্টের জীবনে একটা সাডেন যে টার্ন অফ ইভেন্টস আসে। বুঝা গেল? এই যে টার্ন অফ ইভেন্টস on the part of the tragic protagonist, on the life of the tragic protagonist, এই টার্ন অফ ইভেন্টসটাকে গ্রিক ভাষায় কি বলা হচ্ছে, পেরিপেটিয়া। ঠিক আছে, তাহলে অ্যানাগনরিসিস যখন ঘটে তার সঙ্গে সঙ্গে পেরিপেটিয়াও ঘটে। বুঝা গেল? দুটো একই সাথে ঘটে, কারণ একটার সঙ্গে আরেকটা রিলেটেড। এবং তার সঙ্গে কি হয় যে তার ট্র্যাজিক ফল হয়। বুঝা গেল? হলো, তার ট্র্যাজিক ফল কি আমরা জানলাম। এবং যখন তার ট্র্যাজিক ফল হয় তখন একই সঙ্গে কি হয় যে অডিয়েন্সের মধ্যে সেন্স অফ পিটি অ্যান্ড ফিয়ার তৈরি হয়। ঠিক আছে, সেন্স অফ পিটি অ্যান্ড ফিয়ার যেটা আমি বললাম। এই যে সেন্স অফ পিটি অ্যান্ড ফিয়ার যখন গ্রো করছে ট্র্যাজিক অডিয়েন্সদের মধ্যে, এই যে ইমোশনাল যে চেঞ্জেস আসছে এটাকে বলা হয় গ্রিক ভাষায় ক্যাথারসিস। ঠিক আছে, এই ক্যাথারসিসটা কি? ক্যাথারসিস সম্পর্কে অ্যারিস্টটল কি বলছেন, ক্যাথারসিস শব্দটাও এটা অ্যারিস্টটলের শব্দ, এবং এটার অর্থটা কি সেটা অ্যারিস্টটল সেভাবে ব্যাখ্যা করে যাননি, কিন্তু পরবর্তী ক্ষেত্রে সমালোচকরা একটি ধারণা তৈরি করেছেন যে ক্যাথারসিস বলতে অ্যারিস্টটল আসলে কি বলতে চেয়েছেন, যে পিটি অ্যান্ড ফিয়ার যখন অ্যারাউজড হয় অডিয়েন্সের মধ্যে, এই পিটি অ্যান্ড ফিয়ার এর যে অ্যারাউজাল, এই অ্যারাউজালের মধ্যে দিয়ে কি হয়, ক্যাথারসিস হয়। সেই ক্যাথারসিসটা কি, যে সেটাকে কিভাবে ব্যাখ্যা করা যায়, সেটা হচ্ছে যে মানে
অ্যারিস্টটল এইভাবে দেখতেন যে ট্র্যাজেডি আসলে অনেকটা মেডিসিনের মতন কাজ করে। যে কি হয় যে যেমন মানে আমাদের শরীরে যেমন দেখা যায় যে যে আমরা যেমন খাই, তখন কি হয় যে আমাদের কিছুটা অংশ আমাদের শরীরে কাজে লাগে এবং বাকিটা অংশ কি হয় যে আহ, বজ্র হিসেবে সেটা নির্গত হয়। তাহলে এটা আমাদের একটা বায়োলজিক্যাল সিস্টেম। তাহলে কি হচ্ছে আমাদের জীবনে, আমাদের ওই মননে মানে সাইকিতে মানে মাইন্ডের মধ্যেও কিন্তু এই ধরনের কিছু ঘটনা ঘটে। সেটা কি, যে আমাদের মনেও অনেক ধরনের আবেগ, অনেক ধরনের ডিজায়ার যেগুলো আমাদের মনের মধ্যে গ্রো করে, কিন্তু সেগুলো কোনো আউটলেট পায় না। বুঝে গেল? এবং যদি সেটা আউটলেট না পায় তাহলে সেটা কি হয় যে মনের পক্ষে সেটা আনহেলথি হয়। বুঝে গেল? যেমন আমাদের শরীরে যে শারীরিক যে চাহিদাগুলো, সেগুলো যদি আমরা ঠিকঠাকভাবে মেটাতে না পারি, বা সেগুলোর যদি সঠিক যে সেগুলো যদি সঠিক আউটলেট না পায়, তাহলে কি হবে যে আমরা যেমন শারীরিকভাবে অসুস্থ হব, তেমনি আমরা আমাদের মনেরও কিছু চাহিদা আছে। সেই ডিমান্ডস গুলো যদি ফুলফিল না হয়, তাহলে কি হবে যে আমাদের মানসিক নানান ধরনের ডিজিজ গ্রো করবে। বুঝা গেল? যেমন যে আনন্দ করা, তারপরে হচ্ছে যে নানান ধরনের যে এক্সাইটমেন্ট লাইফে, সেগুলো আমাদের মনকে সুস্থ রাখে। এবং সেগুলো যদি না হয়, তাহলে সেক্ষেত্রে কি হয় যে মনের মধ্যে সেগুলো সাপ্রেসড কন্ডিশনে থাকে এবং তার থেকে নানান ধরনের আমাদের মেন্টাল হেলথটা এফেক্টেড হয়। বুঝা গেল? এবং সেখানে কি হয় যে এমন দেখা যায় যে আহ, দুঃখ করা, কষ্ট করা, কান্না করা, এগুলোও কিন্তু একটি মানসিক চাহিদা এবং এগুলোরও প্রয়োজন আছে জীবনে। যেমন আনন্দ করার, হাসা, আহ, এগুলো যেমন প্রয়োজন আছে, আবার দুঃখ করা, কষ্ট করা, আহ, যে এটারও কিন্তু একটা প্রয়োজন আছে। মেন্টাল হেলথ এর ক্ষেত্রে এগুলো তার একটা পজিটিভ দিক আছে। কিন্তু দেখা যায় যে হঠাৎ করে আমি যদি কাঁদতে শুরু করি, তাহলে লোকে আমাকে পাগল বলবে, কিংবা চাইলেই সেটা কাঁদা যায় না। তাহলে কি হচ্ছে যে থিয়েটার আমাদের সেরকম একটি অ্যাম্বিয়েন্স তৈরি করে দিচ্ছে, মানে এমন একটা পরিবেশ তৈরি করে দিচ্ছে, সেখানে কি হচ্ছে যে আমরা ট্র্যাজিক প্রোটাগনিস্টকে যখন দেখছি, তখন তাকে দেখে আমাদের করুণা হচ্ছে, আমরা হয়তো কেঁদে ফেলছি। এবং যখন আমরা কেঁদে ফেলছি, তখন কি হচ্ছে আমাদের মধ্যে একটা সেন্স অফ রিলিফ তৈরি হচ্ছে। আহ, এই কান্নার মধ্যে দিয়ে আমরা একটা সুখ পাচ্ছি, যার ফলে যেটাকে আমরা কান্না বলছি সেটা আসলে সুখেরই একটি কারণ, বা সুখের অনুভূতিতে পৌঁছানোর একটা মাধ্যম। বুঝা গেল? কারণ কান্নার পরে আমরা সবাই রিলিফড ফিল করি। কান্নার পরে আবার কারো এরকম মনে হয় না যে আরো বেশি মনে আরো দুঃখ ভরে গেল। তাহলে কান্নার পরে মানুষ হালকা হয়। এই যে হালকা হওয়ার যে ধারণাটা, এটাকেই ক্যাথারসিস বলা হচ্ছে। কারণ তোমার মধ্যে সেই যে আবেগটা যেটা মনের মধ্যে রয়েছে, কিন্তু সেই আবেগটা সুপ্ত অবস্থায় রয়েছে। তাহলে সেটাকে কি করতে হবে, যে সেই আবেগটাকে এটাকে এক্সাইট করাতে হবে। বোঝা গেল? তাহলে সেটাকে এক্সাইট করাতে হবে, এবং এক্সাইটমেন্টটা যখন তৈরি হবে, তখন কি হবে, সেই এক্সাইটমেন্টের মাধ্যমে সেই আবেগটার একটা আউটলেট তৈরি হবে, মানে সেই আবেগটা প্রকাশ করার একটি সুযোগ তৈরি হবে। তো যখন সেই আবেগটা প্রকাশ হচ্ছে, সেই প্রকাশের মধ্যে দিয়েই কি হচ্ছে যে সে রিলিভড ফিল করছে, এবং দ্যাট লিডস টু এ কাইন্ড অফ পজিটিভ মেন্টাল হেলথ। বুঝা গেল? যেটা মেন্টাল হেলথের ক্ষেত্রে একটি পজিটিভ রোল প্লে করছে। বুঝা গেল? তাহলে দেখা যাচ্ছে যে শুধুমাত্র যে হাসা, আনন্দ করা আমাদের মনকে ভালো রাখে তা নয়, কারোর প্রতি দুঃখ, কষ্ট, কারোর প্রতি যে করুণা, এই ধারণাগুলো কিন্তু তৈরি হওয়ার প্রয়োজন আছে, এবং সেগুলো
থিয়েটার আমাদের মধ্যে সেই সুযোগটা তৈরি করে দিচ্ছে এবং তার মাধ্যমে কি হচ্ছে যে মানে উই গেট আ সেন্স অফ রিলিফ, আওয়ার মাইন্ড গেটস রিলিভড, বুঝা গেল? যেটাকে বলা হচ্ছে যে কাম অফ মাইন্ড, অল প্যাশনস স্পেন্ট। মিল্টন এটাকে মানে কাব্যের ধারণা দিয়ে ব্যাখ্যা করছেন যে কাম অফ মাইন্ড, অল প্যাশন স্পেন্ট। তাহলে আমাদের মনের মধ্যে যে প্যাশন রয়েছে, যে ইমোশন রয়েছে, সেগুলোকে এক্সাইট করাটা খুব প্রয়োজন। সাহিত্য সেই জায়গাটা করে। অ্যারিস্টটল এইভাবে ব্যাখ্যা করছেন, মানে মানে তার একটি কি হচ্ছে থেরাপিউটিক ভ্যালু। থেরাপিউটিক ভ্যালু মানে হচ্ছে যে মানে চিকিৎসাগত দিক থেকে তার একটি উপকারিতা। যেমন কি হয় যে যে কিছু মেডিসিন আমাদের কি করে যে আমাদের শরীরে পয়জনাস যা কিছু আছে বা যেগুলো হচ্ছে যে আহ, যেগুলো বজ্র যেগুলো জমে আছে সেগুলোকে অনেক সময় পরিষ্কার করতে সাহায্য করে কিছু মেডিসিন, মানে যেটাকে বলা হচ্ছে যে পার্গেটিভ। অনেক সময় কি হয় যে ডাক্তাররা সাজেস্ট করে। তাহলে পার্গেটিভ হচ্ছে এমন একটা ওষুধ, সেটা কি করে যে আমাদের শরীরে যা কিছু পয়জনাস যা কিছু আছে সেগুলোকে বার করে দেয়। তাহলে কি হচ্ছে যে আবেগও এরকম একটা জিনিস যেটা আমাদের মনের মধ্যে থাকে এবং সেটাকে এক্সাইট করাটা খুব দরকার। কারণ সেগুলো এক্সাইট না হলে মানুষ কি হবে যে মানুষ একটা ডেড পার্সনের মতন হয়ে যাবে, মানে মৃত মানুষের মতো। মানে যে মানুষটা কখনো হাসে না, যে কখনো কাঁদে না, তাহলে সেই মানুষটা কি হয় যে তাকে একটা রিয়েল ফ্লেশ অ্যান্ড ব্লাড বলে মনে হয় না, তাকে একটা মেশিনের মতন মনে হয়। তাহলে কি হচ্ছে যে এই মানুষকে ঠিক মানুষের মতন ভাবেই রাখা আর কি, সমস্ত আবেগ সমস্ত কিছুর মধ্যে একটা ব্যালেন্স তৈরি করার জন্য সাহিত্যের প্রয়োজন। বোঝা গেল? অ্যারিস্টটলের বক্তব্য অনুযায়ী যে লিটারেচারের তখন তো লিটারেচার কথাটা বলা হতো না, তখন সবকিছুকেই পোয়েট্রি বলা হতো, কারণ তখন সবকিছুই কাব্যে লেখা হতো। তা যার ফলে পোয়েট্রির গুরুত্বটা এখানেই, যে পোয়েট্রি কি করে যে ইট যে হেল্পস টু ক্রিয়েট আ ব্যালেন্স, বুঝে গেল, ইন আওয়ার মাইন্ড। যে আমাদের ইট এক্সাইটস আওয়ার ইমোশনস and thereby helps to get the experience of catharsis, বুঝে গেল, a sense of relief। তাহলে সেন্স অফ রিলিফটা কখনোই মনে আসবে না যদি না সেই আবেগগুলো এক্সাইটেড না হয়, বুঝলেন? যেমন কি হয় যে খেলাধুলো করার পর বা এক্সারসাইজ করার পর বা শারীরিক পরিশ্রম করার পর কি হয় যে আমাদের অনেকটা রিলিফ লাগে, যে আমরা যে টায়ার্ড হয়ে পড়ি তা কিন্তু নয়, বরং উল্টোটা হয়, আমরা অনেক বেশি এনার্জেটিক ফিল করি এবং আমাদের শরীর খুব ব্যালেন্সড কন্ডিশনের মধ্যে আসে, যেখানে খেলাধুলোর এটাই হচ্ছে গুরুত্ব। নইলে কি হতো যে কেউ যদি ভাবতো যে না আমার শরীরের এনার্জি লস হবে, সুতরাং আমি খেলাধুলো করবো না, সারাক্ষণ বিছানার মধ্যেই বসে থাকবো, কিন্তু তাতে কি হবে, উল্টো হবে, বরং তার শরীরে এনার্জি যে জেনারেট করার যে সিস্টেমটা সেটাই কোলাপস করে যাবে। তাহলে কি করতে হবে যে তোমাকে, যে ইউ হ্যাভ টু যে কি বলা, যে তোমার মধ্যে শরীরের মধ্যে যে এনার্জি রয়েছে সেটাকে কি করতে হবে, যে সেটাকে আরো বেশি করে অ্যাপ্লাই করতে হবে। এবং যত বেশি তুমি সেটাকে অ্যাপ্লাই করবে তত কি হবে যে তোমার মধ্যে এনার্জি গ্রো করার যে সিস্টেমটা সেটা অনেক বেশি পাওয়ারফুল হবে। যার ফলে দেখা যাচ্ছে কি মানুষ যারা বেশি খেলাধুলো করে, যারা শারীরিক পরিশ্রম করে, তারা কি হয় যে শারীরিকভাবে অনেক বেশি স্ট্রং হয়। তেমনি একইভাবে যে মানুষটি যে তার মধ্যে যে আবেগ রয়েছে, তার মনের যে বিভিন্ন চাহিদাগুলো, সেগুলো যখন সে প্রকাশ করে এবং সেগুলোকে সে যখন পূরণ করে, তখন কি হয়, মেন্টালি সে অনেক বেশি স্ট্রং হয়। সাহিত্য আমাদের সেই জায়গাটা তৈরি করে এবং ট্র্যাজেডির গুরুত্বটা এখানেই, যে ট্র্যাজেডি হেল্পস আস টু এক্সাইট আওয়ার যে emotions like pity and fear and thereby creates a balance in our mind. It leads us to a sense of relief. So this is the therapeutic value of
ট্র্যাজেডি। বোঝা গেল? তাহলে আমরা ট্র্যাজেডি কি জানলাম, ট্র্যাজিক প্রোটাগনিস্টের যে নেচার সেটা আমরা জানলাম, ট্র্যাজিক ফ্ল বা হ্যামার্থিয়া কি জানলাম, হিউব্রিস কি জানলাম, আমরা জানলাম হচ্ছে ট্র্যাজিক ফল কাকে বলে, এবং হচ্ছে যে অ্যানাগনরিসিস কি, পেরিপেটিয়া কি জানলাম, এবং শেষে জানলাম হচ্ছে ক্যাথারসিস কি, সেটা আমরা ডিসকাস করলাম। ক্যাথারসিস, ক্যাথারসিসকে ইংলিশ ট্রান্সলেশনে ওটাকে বলা হয় ট্র্যাজিক প্লেজার। ট্র্যাজিক প্লেজার, ক্যাথারসিস। এবং প্লেজার কেন বলা হচ্ছে, কারণ হচ্ছে যে যেটা বললাম আর কি, যে এই সেন্সটাই আমাদের মধ্যে একটি যে ইট লিডস টু সেন্স অফ প্লেজার, মানে এটাই আমাদের আনন্দ দেয়। যখন আমরা রিলিফড ফিল করি সেটাই অ্যাকচুয়ালি প্লেজার। বুঝে গেল? যে মনে হয় যেন আমরা দুঃখ পাচ্ছি, কিন্তু এই দুঃখটাই আমাদের আনন্দের দিকে নিয়ে যায়। এটাই হচ্ছে প্লেজার, এটাকে বলে ট্র্যাজিক প্লেজার। ট্র্যাজিক প্লেজার নিয়ে আলোচনা আবার যখন আমরা ইন ডিটেল করবো তখন আমরা আরো অনেক কিছু বলবো, এখানে আমরা খুব ইন জেনারেল আলোচনা করলাম। তাহলে মূলত এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে যখন আমরা ট্র্যাজেডি পড়বো। তো যাই হোক, তা আজকে আমাদের আলোচনাটা এইটুকু থাক। নেক্সট দিন আমরা যেহেতু আমরা ইডিপাস নিয়ে আলোচনা করব, তাই পরের দিন আমরা ইডিপাস এর যে নিয়ে একটা ইন্ট্রোডাক্টরি আলোচনা করব, তারপরে আমরা টেক্সটে ঢুকবো। ঠিক আছে, তাহলে আজকে আমাদের আলোচনা এটুকুই থাক।